ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা 2026-এ মাধ্যমিক দিতে চলেছ, তোমাদের কাছে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টেক্সট পোর্শনের ওপর থেকে 3 নম্বর এবং 5 নম্বর যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা অতি অবশ্যই পাবে 2026-এর মাধ্যমিকে। আজকে তোমাদের কাছে এই টেক্সট পোর্শনের বিষয়বস্তু একেবারে ধারাবাহিক যেভাবে তোমরা টেক্সট পোর্শনে পাবে সেভাবেই কিন্তু আলোচনা করছি। আমরা সুবোধ ঘোষের যে গল্প, কিশোর গল্পে প্রথমে এই গল্পটি প্রকাশিত হতে দেখি, পরে গল্প সমগ্রতেও কিন্তু এই বহুরূপী গল্পটি প্রকাশিত হয়েছিল। এখানে আমরা দেখব যে বহুরূপী গল্পটিতে গল্পের যিনি কথক তার পেছনেই রয়েছেন লেখক, অর্থাৎ লেখক তথা গল্পের কথক সহ 3 বন্ধু, কথকের 3 বন্ধু, এই 4 জন গল্পের যিনি প্রধান চরিত্র অর্থাৎ হরিদা, যার জীবনের একমাত্র জীবিকা বা পেশা যাই থেকে থাকুক না কেন সেটা হচ্ছে বহুরূপ ধারণ করা, এদের সঙ্গে কিন্তু খুবই ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। মূলত গল্পটার নাম দেওয়া হয়েছে বহুরূপী। তাহলে যিনি এই গল্পে বহুরূপ ধারণ করেন অর্থাৎ কিনা হরিদা, তিনি কিন্তু এই গল্পের মুখ্য বা কেন্দ্রীয় চরিত্র। আমরা মূলত এই গল্পে দেখব লেখক হরিদা যে একজন বহুরূপী, তিনি যে নানা বহুরূপ ধারণ করে, নানা রূপ ধারণ করে বা বহুরূপ ধারণ করে তার শুধুমাত্র জীবিকা নির্বাহ করে গেছেন তা কিন্তু নয়। তিনি হরিদা তার মনের যে শিল্পবোধ বা তার সেই জীবিকার প্রতি যে একনিষ্ঠা, সেটাও কিন্তু এখানে লেখক ফুটিয়ে তুলতে চেয়েছেন। হরিদা মানুষটা যে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই বহুরূপ ধারণ করতেন তা কিন্তু নয়। এখানে আমরা কোথাও কিন্তু কোনোভাবে বহুরূপ ধারণ করে ছদ্মবেশের আড়ালে লুকিয়ে থেকে হরিদাকে অকারণে অর্থ উপার্জন করার প্রচেষ্টায় দেখি না। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু হরিদাকে আমরা সেভাবেই পেয়ে থাকি এবং লেখক হরিদাকে সেভাবেই দেখেছেন এবং সেভাবেই তুলে ধরেছেন। তাই গল্পের যে নামকরণ করা হয়েছে বহুরূপী, সেটা কিন্তু একেবারে সার্থক। এই বহুরূপ ধারণ করাটা শুধুমাত্র অর্থ উপার্জনের লালসায় নয়, তার মধ্যে রয়েছে একটা শিল্পবোধ এবং একটা শিল্প সত্তা মূলত হরিদার মধ্যে যে লুকিয়েছিল, সেটাই কাহিনীর শেষ অংশে গিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। তাহলে আমরা কাহিনীর একদম শুরুতে কি দেখব? শুরুতেই দেখব যে গল্পের কথক এবং তার 3 বন্ধুর কাছ থেকে হরিদা, কাহিনীতে জগদীশবাবু বলে একজন রয়েছেন, তিনি ধনী ব্যক্তি। তার যে চরিত্র বা তার বৈশিষ্ট্য বা তার পরিচয় হিসেবে আমরা যেটা পেয়ে থাকি, তিনি ধনী সম্ভ্রান্ত ব্যক্তি, কিন্তু তিনি খুব কৃপণ ছিলেন, আবার তিনি খুব ধর্মভীরুও ছিলেন। তিনি সাধু সন্ন্যাসী সন্তদের খুব ভক্তি শ্রদ্ধা করতেন। এই বৈশিষ্ট্যটা আমরা জগদীশবাবুর এই কাহিনী থেকে পেয়ে থাকি। কাহিনীর শুরুতেই গল্পের কথক এবং তার 3 বন্ধু জগদীশবাবুর বাড়িতে আসা হিমালয় থেকে যে উঁচুদরের সন্ন্যাসীর প্রসঙ্গ উপস্থাপন করেছেন হরিদার কাছে। এবারে ওই হিমালয়ে বসবাস করা যে উঁচুদরের সন্ন্যাসী যা যা বৈশিষ্ট্য গল্পের কথক এবং তার বন্ধুরা জানতে পেরেছেন, সেটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন হরিদার কাছে। শুধু তাই নয়, জগদীশবাবু যে এই উঁচুদরের সন্ন্যাসীকে কিভাবে আপ্যায়ন করেছিলেন, কিভাবে তাকে বিদায় দিলেন, বিদায়কালে তাকে কি কি প্রদান করলেন এবং সেই উঁচুদরের সন্ন্যাসী তা গ্রহণ করলেন কি করলেন না, সেটাও কিন্তু উপস্থাপন করেন। এই পুরো বিষয়টাই কিন্তু হরিদা খুব মনোযোগ সহকারে শোনেন এবং মনোযোগ সহকারে শোনার পর হরিদা কিন্তু একটু চুপ হয়ে যান,
যেন তিনি নিজের মধ্যেই নিজেকে ভাবতে শুরু করেন। গল্পের কথক এবং তার বন্ধুরা এই জগদীশবাবুর বাড়িতে আসা উঁচুতরের সন্ন্যাসীর প্রসঙ্গ উপস্থাপন করায় যেন হরিদা নিজের এক কোন ভাবনার জগতে হারিয়ে যান। এই যে হারিয়ে গেলেন, এই অবকাশেই লেখক সুবোধ ঘোষ কী করছেন না, হরিদার জীবনটা কেমন, হরিদার যে বহুরূপ ধারণ করার যে পেশা, এটাকে তিনি কিভাবে জীবনে গ্রহণ করে চলেছেন সেই প্রসঙ্গটা উপস্থাপন করেছেন। অর্থাৎ যখন দেখা গেল যে হরিদা কিছুটা চুপ হয়ে গেলেন, যেন নিজের ভাবনার জগতে হারিয়ে গেলেন, এরপর আমরা টেক্সট পোর্শনে দেখব, মানে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের 75 পেজের ঠিক মাঝের অংশে দেখা যাবে একটা লাইন রয়েছে, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। এই কথক ও তার বন্ধুদের কাছে জগদীশবাবুর বাড়িতে আসা উঁচুদরের সন্ন্যাসীর গল্প। এরপর হরিদা ভাবনায় নিমগ্ন। এর পরের অংশ থেকে আমরা দেখব হরিদার জীবনে যে অভাব অনটন, এটা নিত্যদিনের সঙ্গী, সেই প্রসঙ্গটা রয়েছে। এবং গল্পের কথক ও তার বন্ধুরা যে হরিদার সেই সরু গলির ভেতরের ছোট্ট ঘরটায় তাদের একটা জায়গা গড়ে তুলেছিলেন, এবং সেখানে থেকেই যে হরিদাকে খুব কাছ থেকে তারা চিনতে, জানতে বা বুঝতে শিখেছিলেন বা শিখছিলেন, সেই প্রসঙ্গটা এখানে লেখক তুলে ধরছেন। এরপর হরিদার বৈশিষ্ট্য কেমন, যে হরিদা কিন্তু নিজেকে কখনোই বাঁধা ধরা নিয়মের মধ্যে বেঁধে ফেলতে সম্মত ছিলেন না, এটা লেখক জানাচ্ছেন। যে তিনি হরিদার মানুষ হিসেবে যেমনই হন না কেন, তিনি অনায়াসেই পারতেন যে কোনো একটা ছোটোখাটো কাজ হয়তো জোগাড় করে নিতে। তার একার জীবন মোটামুটি চলেই যেত, কিন্তু ওই 10টা 5টার সময়সীমায় বাঁধতে, নিজেকে বেঁধে রাখতে কোনোভাবেই সম্মত ছিলেন না হরিদা। তার চেয়ে বরং নিজের জীবনের অভাবটাকে তিনি গ্রহণ করে নিয়েছিলেন, মেনে নিয়েছিলেন। অর্থাৎ হরিদার মানুষটা কেমন, তার জীবনটা তিনি কিভাবে অতিবাহিত করে চলেছেন, এই বিষয়। সেই সঙ্গে হরিদার যে এই বহুরূপ ধারণ করার মধ্যে একটা শিল্পবোধ ছিল, এটাও কিন্তু লেখক এখানে উপস্থাপন করছেন। যে মাঝে মধ্যে তিনি উপোসও করে কাটান। তিনি যে বহুরূপী একজন, তিনি তো যে কোনো রূপ ধারণ করে প্রতিদিনই বেরোতে পারতেন, বা তার যখনই প্রয়োজন থাকতো তিনি বেরোতে পারতেন অর্থ উপার্জনের জন্য, কিন্তু সেটা তিনি করতেন না। মাঝে মধ্যে তিনি উপোসও দেন, অভাবের সঙ্গে তিনি মানিয়েও নিয়েছেন, কিন্তু তার মনের মধ্যে শিল্পবোধটা যখনই প্রগাঢ় হয়ে ওঠে, যখনই তিনি খুব প্রয়োজন মনে করেন, তখনই কিন্তু তিনি বহুরূপ ধারণ করে থাকেন। এই প্রসঙ্গটা তোলা হচ্ছে এখানে। এরপর আমরা টেক্সট পোর্শনে দেখব, যেটা আছে 75 পেজের নিচেই রয়েছে লাস্ট দুটো প্যারাতে, হরিদা চকের বাসস্ট্যান্ডে একবার একটি উন্মাদ পাগলের বহুরূপ ধারণ করে কি পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, তাতে মানুষজনের প্রতিক্রিয়া কি হয়েছিল, কে হরিদাকে চিনতে পারে, বা মানুষজন সেই পাগলকে দেখে কি করছিলেন। অর্থাৎ এখানে এই বর্ণনাটা থেকে কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়, এই যখন তিনি একজন উন্মাদের ছদ্মবেশ ধারণ করেছিলেন, বহুরূপ ধারণ করেছিলেন, তাকে দেখে কিন্তু অনেক মানুষই চিনতে পারেন না, বুঝতেও পারেন না, সবাই কিন্তু ভীত সন্ত্রস্তই হয়ে উঠেছিলেন। তাহলে হরিদার বহুরূপ ধারণ করাটা, তার যে অভিনয়, তার যে সাজসজ্জার মধ্য দিয়ে খুব নিখুঁত হয়ে উঠত, এটা কিন্তু খুব স্পষ্ট। এছাড়া আমরা আমাদের টেক্সট পোর্শনে দেখব, এরপর 76 পেজে একদম উপরের অংশে রয়েছে যে তিনি রূপসী বাইজি সেজেছিলেন। এই রূপসী বাইজি সেজে তিনি একটা সন্ধ্যার মুহূর্তকে কিভাবে মনোরম করে তুলেছিলেন সবার কাছে। আবার এই বাইজি ছদ্মবেশ ধারণ করে তিনি 8 টাকা 10 আনা পেয়েছিলেন, অনেকটাই উপার্জন তিনি করতে সক্ষম হয়েছিলেন।
তাহলে এরকম ধরনেরই তো কোনো ছদ্মবেশ বা বহুরূপ ধারণ করে তিনি মাঝে মধ্যেই বেরোলে তার জীবনে তো অভাবটা থাকতো না, কিন্তু তা তিনি করেননি। কাহিনীতে আমরা সেভাবেই হরিদা মানুষটাকে পেয়ে থাকি। তাহলে এখানে রূপসী বাইজি সেজে তার পরের অংশে, মানে উন্মাদ পাগলের পর রূপসী বাইজি সেজে কি কোন পরিবেশে বেরিয়েছিলেন, সেখানে মানুষের প্রতিক্রিয়া কী ছিল, সেই বর্ণনাটা আমরা পাবো। এরপর সংক্ষেপেই রয়েছে আর কি কি ছদ্মবেশ তিনি প্রায় ধারণ করতেন। সেখানে আমরা পাই বাউল, কাপালিক, কাবুলিওয়ালা, কেরামিন সাহেব আর পুলিশ সেজেছিলেন একবার। তাহলে আমরা কাহিনীতে হরিদার কত রকমের বহুরূপ ধারণ করার প্রসঙ্গ পেয়েছি, এটা কিন্তু একটা ছোট প্রশ্নের মধ্যে থেকে থাকে। আমরা টেক্সট পোর্শনে দেখলাম প্রথমেই যেটা পেলাম যে একজন উন্মাদ পাগল 1 নম্বর, 2 নম্বরে থাকছে রূপসী বাইজি, 3 নম্বরে আসবে বাউল, 4 নম্বরে কাপালিক, 5 নম্বরে কাবুলিওয়ালা, 6 নম্বরে কেরামিন সাহেব, 7 নম্বরে একজন পুলিশ। এছাড়া কাহিনীতে যে ছদ্মবেশের মধ্য দিয়ে, যে বহুরূপের মধ্য দিয়ে আমরা হরিদাকে শুধুমাত্র একজন বহুরূপী হিসেবে গ্রহণ করি না, অর্থাৎ এক বিরাগী ছদ্মবেশ, অর্থাৎ আমরা 8টি বহুরূপ ধারণ করার প্রসঙ্গ এই টেক্সট পোর্শনে পাই। তাহলে এইখানে দেখব আমরা ওই যে পুলিশ সাজার পর কি প্রতিক্রিয়া হয়েছিল, এইটারও একটু বর্ণনা রয়েছে, কিন্তু বর্ণনা সেরকম নেই বাউল, কাপালিক, কাবুলিওয়ালা, কেরামিন সাহেব সাজার ব্যাপারে। এরপর আমরা দেখব যে হরিদা এবারে যেন একটু তার চেতনা সজাগ হলো, তিনি যেন তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলেন। কথক এবং তার বন্ধুরাও হরিদার সেই বিস্ময়ের জগৎ থেকে বেরিয়ে আসার পরে আমরা দেখি যে হরিদা কেন এতটা নিজের জগতে হারিয়ে গেছিলেন বা কি ভাবছেন, কি করতে চাইছেন, তাদের মধ্যে যেন একটা কৌতূহল সৃষ্টি হয়েছিল। হরিদাও প্রসঙ্গক্রমে বা কিছুটা সাক্ষী হিসেবে উপস্থিত থাকার জন্য কথক এবং তার বন্ধুদের জগদীশ বাবুর বাড়িতে এক সন্ধ্যায় উপনীত হওয়ার কথা বলেন। সেখানে তিনি একটা জবর খেলা দেখাবেন। তিনি জবর খেলা দেখিয়েছিলেন ঠিকই, কিন্তু সেই জবর খেলা যে শুধু খেলা তা নয়, তার মধ্য দিয়ে কিন্তু আমরা হরিদা চরিত্রটার বা হরিদা মানুষটার যে বৈশিষ্ট্য বা তার যে মনোপ্রকৃতি খুব স্পষ্ট করে দেখতে পাই। তার বহুরূপ ধারণ করাটাও যেমন খুব নিখুঁত হয়েছিল সেখানে, তার পাশাপাশি যে বহুরূপ তিনি ধারণ করেছিলেন সেই বহুরূপের চরিত্রে যেন নিজেকে একাকার করে ফেলতে পেরেছিলেন। অভিনয়ের ক্ষেত্রে এতটা নিখুঁত হওয়া তখনই সম্ভব হয় যখন মানুষ সেই চরিত্রের মতোই হয়ে থাকে। তা সেখানে আমরা দেখব যে প্রসঙ্গক্রমে এই সাহিত্য সঞ্চয়ন বয়স যে 76 পেজ, তার নিচের দিকে একটা জায়গা রয়েছে, ওখানে হরিদা বলছেন যে এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার, একবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। এ কথা হরিদা মুখে বলছেন ঠিকই, কিন্তু আমরা বাস্তবে দেখব অন্য পরিস্থিতি। কাহিনী নিশ্চয়ই তোমরা অবগত। হরিদা জগদীশ বাবুর বাড়িতে এর পরবর্তী টেক্সট পোর্শনে দেখব যে এক সুন্দর সন্ধ্যায় এক বিরাগীর ছদ্মবেশ ধারণ করে উপনীত হয়েছেন এবং ইতিপূর্বে সেখানে উপস্থিত ছিলেন গল্পের কথক এবং তার বন্ধুরা। তারা কিন্তু কেউই সেই বিরাগীর বহুরূপের আড়ালে যে হরিদা রয়েছেন এটা কেউই বুঝতে পারেননি। তাদের কোনোভাবে ভাবনাতেই আসছিল না যে এর পেছনে বহুরূপী হরিদা থাকতে পারে। এখানে টেক্সট পোর্শনে আমরা দেখব যে সন্ধ্যার একটা বর্ণনা রয়েছে। সেই সন্ধ্যার বর্ণনার উপরে প্রশ্নটা কিন্তু 2024 সালে, 2024 নয় 2025-এর
25 তো এই বছর হলো, 24-এর মাধ্যমিকে কিন্তু এই লাইনটার ওপর থেকে প্রশ্ন এসেছিল। মানে 25-এ এই টেক্সট পোর্শনের উপর থেকে কোনো প্রশ্নই আসেনি, এইখানে এই সন্ধ্যার বর্ণনাটার ওপর থেকে 2024-এই প্রশ্ন এসেছিল। তা যাই হোক, এটাও আমাদের পড়তে হবে অতি অবশ্যই ভালো করে। এইখানে যেটা 2 নম্বর পরিচ্ছেদ, মানে তোমাদের সাহিত্য সঞ্চয় 77 পেজের ওপরের দিকেই রয়েছে 2 নম্বর পরিচ্ছেদটাতে সন্ধ্যার বর্ণনাটা খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। এরপরে যে বিরাগী ছদ্মবেশ ধারণ করে হরিদা যে জগদীশবাবুর বাড়িতে উপনীত হয়েছিলেন, হরিদার যে বাহ্যিক বর্ণনাটা সেটাও কিন্তু খুব সুন্দর করে এখানে লেখক ফুটিয়ে তুলেছেন। আমরা যেন এই টেক্সট পোর্শন পড়তে পড়তে একজন মনের আয়নায় বিরাগীকে স্পষ্ট হতে দেখি। এরপর একজন বিরাগী হিসেবে কি বৈশিষ্ট্য হওয়া উচিত সেটা কিন্তু একে একে হরিদার, বহুরূপী হরিদার আচরণ এবং কথাবার্তার মধ্য দিয়ে প্রকাশ পায়। এখানে দেখা যায় যে বিরাগীর ছদ্মবেশ ধারণকারী হরিদা জগদীশ বাবুকে হাসতে হাসতেই বলছেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? এখানে এই ধরনের মন্তব্য করতে কিন্তু হরিদা দ্বিধাবোধ করছেন না। এরপর দেখা যায় নিজে পৃথিবীতে অস্তিত্বটা যে একেবারে খুবই নগণ্য হরিদা, সেটাই কিন্তু তিনি তার মন্তব্যের মধ্য দিয়ে তুলে ধরতে চান। নিজের অবস্থানের জন্য যে জগদীশ বাবুর বিশাল বড় অট্টালিকার প্রয়োজন, এটাও তিনি আবশ্যক মনে করেন না। এই বিশ্ব সংসারকেই তিনি তার বসবাসের উপযুক্ত বলে মনে করেন। এরপর জগদীশ বাবু কিছুটা নিজেকে সেই বিরাগীর কাছ থেকে কিছুটা যেন তিনি পেয়েছেন, এই ভাবনায় যখন তৃপ্ত হতে চান, যখন জগদীশবাবু কিছুটা উপদেশ প্রার্থনা করেন সেই বিরাগীর কাছ থেকে, দেখা যায় যে হরিদার কণ্ঠে, বহুরূপ ধারণকারী হরিদার কণ্ঠে দার্শনিক মন্তব্য, জীবন সম্পর্কে তিনি এক অদ্ভুত মন্তব্য তুলে ধরেন। ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি প্রবঞ্চনা। এরপর আমরা দেখি যে বিরাগী ছদ্মবেশে হরিদা যখন জগদীশবাবুর কাছ থেকে বিদায় নিতে চান, তখন জগদীশবাবুর হরিদার তীর্থ ভ্রমণের মূল্য হিসেবে যে প্রদান করা 101 টাকা, অনায়াসে সেটিকে উপেক্ষা করে চলে যান হরিদা, যা কিন্তু একজন বিরাগীর প্রকৃত বৈশিষ্ট্য। তিনি মনে করেন যে সমস্ত তীর্থর অবস্থান তার হৃদয়ে, এবং ধুলোকেও যেমন তিনি অনায়াসে মারিয়ে চলে যান, ঠিক তেমনি স্বর্ণকেও তিনি মারিয়ে চলে যেতে পারেন। তার মধ্যে কোনো লোভ মোহ কোনোভাবেই কাজ করছে না। এরপর আমরা দেখি যে এই বিরাগীর ছদ্মবেশ ধারণ করা শেষ, এবং 3 নম্বর পরিচ্ছেদে দেখব যে হরিদা বাড়ি ফিরে এসছেন এবং সেখানে কথক সহ তার বন্ধু, 3 বন্ধু সেখানে উপনীত হয়েছেন। তারা তখনও পর্যন্ত কিন্তু কেউই স্পষ্টভাবে বুঝে উঠতে পারছিলেন না যে এই বিরাগীর আড়ালে আসলে ছিলেন বহুরূপী হরিদা। মনে কোথাও না কোথাও কোনোভাবে যেন কিছু সন্দেহ কাজ করছিল, কিন্তু হরিদার কাছে উপনীত হয়ে তার বাড়িতে, তার ঘরের মধ্যে পড়ে থাকা ছদ্মবেশ ধারণ করার উপকরণগুলি দেখে তারা বুঝতে পারেন যে সেই বিরাগী আসলে ছিলেন তাদের হরিদা। এবং কথক সহ তার বন্ধুরা কিন্তু হরিদা যে অনায়াসেই জগদীশবাবুর দেওয়া প্রণামীটি উপেক্ষা করলেন, এতে নানানভাবে হরিদার কাছে মন্তব্য প্রকাশ করতে থাকেন, তারা তাদের চিন্তাভাবনা প্রকাশ করতে থাকেন। কিন্তু হরিদা একটা জায়গাতে ছিলেন অনড়, যে তিনি যদি টাকা ফাঁকা স্পর্শ করেন তাহলে তাতে তার ঢং নষ্ট হয়। ঢং নষ্ট হয় মানে তার মধ্যে সেই বহুরূপ ধারণ করার প্রতি যে একাত্মতা বা শিল্পবোধ, একটা নিষ্ঠা কাজ করেছিল। শুধু তাই নয়,
তিনি মনে করেছেন যে চরিত্রের তিনি রূপ ধারণ করেছেন সেই চরিত্রের উপযোগী আচরণও হওয়া উচিত, শুধুমাত্র বাহ্যিক যেন রূপটা না প্রকাশ পায়। তাই একজন উপযুক্ত ত্যাগী মানুষের মতোই তিনি কোনোভাবেই লোভ লালসার প্রকাশ ঘটাননি। শুধুমাত্র একজন বিরাগী হিসেবেই বা বিরাগীর ছদ্মবেশ ধারণকারী হিসেবে যেটুকুনি তার পারিশ্রমিক কাম্য, সেটা কিন্তু তিনি জগদীশবাবুর কাছ থেকে পরে নিতে যাবেন বলে মন্তব্য প্রকাশ করেন। তাহলে আমরা এর আগে যেখানটায় দেখলাম যে তিনি বলছেন মারিত হাতি লুঠিত ভাণ্ডার, এই কথাটা কিন্তু তার শুধুমাত্র মুখেরই কথা, তিনি কিন্তু অন্তরে এ কথা কখনোই ভাবেননি। মজা করে তিনি কথক ও তার বন্ধুদের কাছে এ প্রসঙ্গ উপস্থাপন করেছেন। একদম টেক্সটের শেষ লাইনে গিয়ে বলছেন, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে। তাহলে খাঁটি মানুষই আসলে তিনি নিজের সম্পর্কে কোনো রকমেরই অহংবোধ রাখেন না, তিনি প্রকৃতই খাঁটি মানুষ, তিনি একজন বহুরূপী, বহুরূপ ধারণ করাটা তার পেশা, তার বিনিময় তার কাছে যতটুকুনি কাম্য সেটাই কিন্তু তিনি গ্রহণ করতে চান। এই বহুরূপ ধারণ করে তার কোনো একটা ছদ্মবেশের আড়ালে থেকে তিনি কাউকে ঠকাতে বা প্রবঞ্চনা করতে সম্মত নন। তাহলে এই স্বভাবটা যখন তার মধ্যে রয়েছে, আমরা কিন্তু হরিদাকে একজন প্রকৃত খাঁটি মানুষ হিসেবেই প্রতিপন্ন করতে পারি। তা এইভাবে আমরা দেখব যে সুবোধ ঘোষ হরিদা যে একজন বহুরূপী ছিলেন এবং তার শুধুমাত্র বহুরূপ ধারণ করার যে শিল্পকলার প্রতি একনিষ্ঠা প্রকাশ পেয়েছে তা নয়, হরিদার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তিনি যে প্রকৃত একজন, যাই বহুরূপী তিনি ধারণ করুন না কেন, তিনি যে একজন প্রকৃত ত্যাগী মানুষ, জীবন সম্পর্কে তার যে দার্শনিক বোধ রয়েছে সেটা কিন্তু আরও গল্পের সমগ্র দৃষ্টান্তের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে। আর আমরা এখানে দেখব কথক ও তার বন্ধু এবং জগদীশবাবু যেন এরা এক একজন এক একটা উপকরণ হয়ে উঠেছেন, যাতে করে হরিদার চারিত্রিক বৈশিষ্ট্য আরও স্পষ্ট হয়ে ওঠে আমাদের কাছে। তাহলে আজকে তোমাদের কাছে এই টেক্সট পোর্শনের বিষয়বস্তু আলোচনা হলো, এর পরবর্তী পর্ব থেকে এই টেক্সট পোর্শনের প্রশ্ন উত্তর আলোচনা করব।